পরিক্রমা করছিলেন, তখন ওই গাছ থেকে একটা পিলু গাছ থেকে একটা ফল পড়লেন মহাপ্রভু চরণের সামনে। ওই ফলটা উঠে মহাপ্রভু খেয়ে একদম মুগ্ধ হয়ে গেলেন যে এত সুন্দর ফল যে গাছের মধ্যে ধরে আছে, কেউ খায় না পিলু ফল। আর তখন এই গাছ আরো ভিতরে আছে কদম বৃক্ষ। আমাদের ওদিকে কদম এরকম বড় বড় কদম, এই কদম কিন্তু অন্যরকম কদম বৃক্ষ, ঠিক আছে? যে আমরা বলি কৃষ্ণ কদমের কদম গাছে বংশী বাজাইছে, বাঁশি বাজাইছে, কিন্তু আমাদের ওই কদম গাছে বাঁশি বাজা নেই। এই যে কদম গাছটা বলি, এই গাছের মধ্যে বসে কৃষ্ণ বাঁশি বাজাইছে। আর এখানে কৃষ্ণ বলরাম প্রতিদিন সখাদের নিয়ে খেলা করতে আসতেন এবং গোচরণ করতেন। প্রতিদিন সখারা ওইখান থেকে বসো না, বসো এখানে। এটা কুল গাছ, এটা কুল গাছ, পিলো ফল। না আপনার ইয়ে শুনতে, ব্রত কথা তুলতেছি। বুঝতে পারছি না পাটা ব্যথা। মাতা সবাই রান্না বান্না করে কৃষ্ণ বলরামকে এই গামছার মধ্যে গিট দিয়ে ঝুলা বেঁধে পাঠিয়ে দিতেন, এবং যত সখারা ছিলেন সব সখারা মায়েরাই এভাবে খাবার পাঠাইতেন। এই খাবারগুলি এনে এই গাছের মধ্যে ঝুলিয়ে রাখতেন, মানে খাবারগুলি এনে এই গাছটার মধ্যে ঝুলিয়ে রাখতেন কদম গাছের মধ্যে। আর কদম গাছে ঝুলিয়ে রেখে সমস্ত গাভী নিয়ে তারা গাভীগুলিকে ছেড়ে দিতেন। আর গাভীগুলি এদিকে বন ছিল অনেক, ওই বনের ভিতরে এক একটা গাভী ঢুকে গেতেন, কারণ অনেক গাভী তো নবলক্ষ গাভী কৃষ্ণেরই ছিলেন, তারপরে তো সখাদের ছিলেন। এই সমস্ত গাভীগুলি আসতেন একসাথে মিলে, তারা এদিকে গোচরণ করতেন, সারাদিন খেলাধুলা করতেন। আর দুপুরবেলা মধ্যাহ্নে ভোজনের সময় হলে তখন সেই মাখন মিশ্রি আপনার যে দধি অন্ন, এই কৃষ্ণ বলরাম সবাই কী করতেন, যে কৃষ্ণকে মাঝখানে বসাতেন আর সখারা চতুর্দিক দিয়ে বসতেন। আর কৃষ্ণ যখন ওই মাঝখানে বসতেন, কোনো সখা এক সখাকে বলতেন, দেখ সখা আমার দিকে কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে, কোনো সখা বলতেন নারে আমার দিকে তাকিয়ে আছে। এই করে তারা কী করতেন, যে ঝগড়া করতেন। আর তাদের ঝগড়াটা ছিল অভিন্ন, আমাদের মতো ঝগড়া নয় যে আমরা ঝগড়া লাগলে তো মানুষের মাথার মধ্যে বাড়ি দিই। আর তারা কি যে খুঁচে খুঁচে ঝগড়া করতেন এই সবাই। আর কৃষ্ণ মাঝখানে বসে আছে, আর সখারা কী করতেন, নিজেরাও যা খাবার খাদ্য নিয়ে আসতেন বাড়ির থেকে, এই সমস্ত খাবারগুলি আগে কৃষ্ণকে খাওয়াতেন, আর ওই খাবার তারা নিজেরা খেতেন। এভাবে যখন খাচ্ছিলেন তখন এইখানে এই নীলাটা করছিলেন ভগবান। আর ওই খাবারগুলি প্রতিদিন ওই ঝুলিয়ে রাখতেন। আর এইভাবে করতে করতে যখন এই পূর্বাহ্নকাল, মানে এই শেষকাল, সূর্য অস্তে যাবে, তখন তো যার যার ঘরে ফিরবে বিকেলবেলা। তখন এই এতগুলি গাভী কোন বনে কোন গাভী গেছে তার তো কোনো ঠিক নেই, কি করে তাদেরকে খুঁজে আনে। তখন কৃষ্ণ কী করছিলেন, এই গাছে বসে বংশীধ্বনি করছিলেন, মানে বাঁশি বাজাতেন। আর বাঁশি আওয়াজ যেখানে যেখানে গাভী ছিল, যেখানে যেখানে গাভী, সমস্ত গাভীর কর্ণে গেলেই যে যত দূরেই থাক না গাভীগুলি, আর সমস্ত গাভীগুলি একাই সেই কৃষ্ণের কাছে চলে আসতেন। যে অনেক দূরে গেলেও গাভীগুলি তারা যদি ভগবান বাঁশি বাজালে আর সেখানে থাকতে পারতেন না। যে সমস্ত গাভী তারা জানতেন যে কৃষ্ণ আমাকে ডাকতেছেন। এই সমস্ত গাভীগুলি কৃষ্ণের কাছে আসতেন, আর কৃষ্ণ তাদেরকে নিয়ে ঘরে ফিরে যেতেন। এখানে থাকতেন রূপ গোস্বামী, ভজন করতেন। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী দুই ভাই ছিলেন, যে আপনার মালদার ওই পাশে যেতে লাগে, এদিকে বন্ধ করতে। চলো চলো চলো, ওই পাশে না পিলু ফল নাম শুনছিলাম, পিলু ফলের নাম শুনছিলাম। গাছগুলো আছে কেমন করে দেখছো, সব একটার উপর দিয়ে একটা ইয়ে করে, মনে হচ্ছে এগুলাকে ডিজাইন করে দেওয়া হয়েছে। এইটা নাকি কদম গাছ, এইটা বুঝি কদম গাছ, এই যে এইটা কদম গাছ, এইটা কদম গাছ মনে হয়।
আমাদের দিকে নাই আছে, আমাদের এখানে নাই, পিলু গাছ আমাদের নাই না। এই দেখো কাঞ্চন ফুল, কি সুন্দর, না কাগজ ফুল। হ্যাঁ এইখানে এই যে দেখাইছো না, এইগুলা এইখানে বুঝি শুটিং করছিল নাকি মহাভারতের। দেখতো কি সুন্দর শুয়ে বসে থাকা যায়। হ্যাঁ বংশীবদন, সত্যি কত রকম যে ইয়ে দেখলাম, না দেখলে জানতামই না না এরকম গাছ দেখতে পারতাম কোথাও। না। মাঝখানে একটু বিরতি হয়ে গেল, এখন আবার পড়বো এটা শুনি। এখানে আসো। এই আমাদের প্রভুজি, কি দারুণ ক্ষীরটা খেতে, মুখে লেগে গেল। বাড়িতে বাটি বাটি খাই, তার থেকে এই তখন রূপ গোস্বামী সনাতন গোস্বামী থাকতেন মালদাতে। তারা কি যে তারা রাজ দরবারে রাজমন্ত্রী ছিলেন মালদাতে আপনার। তখন ওই মন্দিরটা ছেড়ে দিয়ে তারা সমস্ত বিষয় সম্পদ সব কিছু ত্যাগ করে তারা এখানে এসে ভজন করতে লাগলেন। যে বৃন্দাবনে থাকতেন সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী এখানে ভজন করতেন। এটি হচ্ছে নন্দগ্রাম, নন্দগ্রামের মধ্যে পড়ছে টেরাকদমটা। তখন প্রতিদিন ওই মাদুগরি করতেন রূপ গোস্বামী, মাদুগরি করে উনি এখানে থাকতেন, সেবা পূজা করতেন রাধারানী। তখন এই মাদুগরি করতে করতে হঠাৎ একদিন সনাতন গোস্বামী বড় ভাই তিনি চিঠি লিখলেন যে রূপ গোস্বামীর কাছে। আগেকার দিনে তো মোবাইল টোবাইল ছিল না এত, যে আর ওই মোবাইল ছিল না বলে তারা চিঠি লিখতেন তালপাতার মধ্যে লেখে, আর চিঠি পাঠাতেন, তাও অনেক দিন ভরে আসতেন। যে আজকে পাঠালে যে আপনার 1 মাস 1.5 মাস পরে আসতেন। এই যখন এই চিঠি পাঠাচ্ছেন তখন সনাতন গোস্বামী লিখলেন যে ভাই আমি কিছুদিনের মধ্যে তোমার কাছে আসবো। যে এই কথা শুনে, যে চিঠি পেয়ে সনাতন গোস্বামীর চিঠি পেয়ে রূপ গোস্বামী মনে মনে চিন্তা করতে লাগলেন, যেহেতু আজকে দাদা বললেন যে আসবে এর মধ্যে কয়েকদিন আগে, যে চিঠি পাঠিয়েছে 1 মাস আগে, আর চিঠি পেলো 1 মাস পরে চিঠি পাওয়া, তাহলে সেই কয়দিন আসার সময় হয়ে গেছে। যে তখন ওই রূপ গোস্বামী এই কথা চিন্তা করে যে যদি দাদা আসার আগে, যদি দাদা আসলে দাদাকে একটু পায়েস প্রসাদ খাওয়াতাম, যে পায়েস রান্না করে খাওয়াতাম, যদি ঘরে একটু চিনি, একটু চাল, একটু সুগন্ধি চাল থাকতো, দুধ থাকতো। যে তখন ওই মুহূর্তে কী করলেন যে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী নিজে পায়েস রান্না করে বাড়ির থেকে এই রূপ গোস্বামীর জন্য নিয়ে আসলেন, সনাতন গোস্বামীর জন্য। যখন ওই সনাতন গোস্বামীর জন্য নিয়ে আসলেন তখন সনাতন গোস্বামী তো আসলেন, আর এসে 2 ভাই বসে একসাথে বসে প্রসাদ পাচ্ছেন। যখন ওই রূপ গোস্বামী ওই পায়েস প্রসাদটা সনাতন গোস্বামীর পাতে দিয়েছেন, তখন সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করলেন যে ভাই এই পায়েসটা তুমি কোথায় পেয়েছো? যখন এই কথা বললেন তখন রূপ গোস্বামী বললেন যে এই পায়েসটা আমার পাশের গ্রামে এক লালি এসে সে পায়েসটা আজকে দিয়ে গেছে। যে পায়েসটাতে এটা যে সাধারণ মানুষের হাতের পায়েস নয়, যে পায়েসটা হচ্ছে সাক্ষাৎ ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর হাতের পায়েস। এই কথা যখন বললেন রূপ গোস্বামী তো অবাক হয়ে গেলেন যে রাধারানী কোথার থেকে আসবে, যে এখানকার গ্রামের একটি মেয়ে এসে পায়েসটি দিয়ে গেলেন। যে পায়েসটি দিয়ে গেছে কিন্তু বাসনটা নেয়নি, বাসনটা রেখে দিতে বলেছেন। যে তাহলে চলো আমরা এই বাসনটাই তাহলে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তখন এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী 2 ভাই সেই পায়েস প্রসাদকে মুগ্ধ হয়ে, এত সুস্বাদু পায়েস যে জীবনেও কখনো খায়নি, যে অনেক জায়গায় পায়েস খেয়েছে কিন্তু এত সুস্বাদু পায়েস কখনো খায়নি। তো তখন সে রাধারানী তো পায়েস দিয়ে চলে গেছেন, আর তখন রূপ গোস্বামী সনাতন গোস্বামী বিকেলবেলাটা ওনারা বাসনটা নিয়ে যে বাড়ির ঠিকানা দিয়েছেন সেই বাড়িতে গেলেন। ঠিকানা মতো গিয়ে তার বাড়িতে গিয়ে ঘোরাফেরা করছেন, আর বাড়ির মালিক দেখে জিজ্ঞাসা করছেন বাবা তোমরা কোথা থেকে এসেছ? যে আমরা এখানেই থাকি নন্দগ্রামে, হ্যাঁ, যে টেরাকদমে আমাদের কুটির, আমরা ওখান থেকে এসেছি। যে তোমার বাড়ির লালি আমাদের বাড়িতে আমার আশ্রমে পায়েস প্রসাদ দিয়ে এসেছিল, সেই বাসনটা দিতে এসেছি। তখন বউটা তো অবাক হয়ে গেলেন যে আমি পায়েস পাঠিয়েছি, যে হ্যাঁ তোমার মেয়েকে যে তুমি পায়েস পাঠিয়েছ তার জন্য ওই বাসনটা তোমাকে দিতে এসেছি। তখন বউটি বলতে লাগলেন দেখেন বাবা আপনারা ভুল করে হয়তো আমার বাড়িতে এসেছেন, যে আমার বাড়িতে তো কোনো মেয়েই নেই, যে কেননা 6 মাস আগে আমার মেয়ের বিবাহ হয়ে গেছে, তিনি এখন শ্বশুরালয়ে আছেন। যে আমি কি করে আমার মেয়েকে দিয়ে আমি পায়েস পাঠাবো?
যে আপনি ভালো করে দেখুন, আপনি হয়তো ভুল করে ঢুকেছেন। এই যখন শেষ রূপ গোস্বামী সনাতন গোস্বামী এই কথা শুনলেন, আর রূপ গোস্বামী সনাতন গোস্বামী তো একদম হাও হাও করে কান্না করতে লাগলেন যে হে শ্রীমতী রাধারানী, যে পায়েস পাঠিয়েছে। তখন রূপ গোস্বামীকে সনাতন গোস্বামী বললেন, দেখো ভাই, এই পায়েসটি সাধারণ মেয়ে নয়, আর এই কারো সাধারণ বাড়ির মেয়েও নয়, তিনি হচ্ছে সাক্ষাৎ ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী। যেহেতু তুমি ইচ্ছে করেছিলে, আর তুমি যেহেতু রাধারানীর সেবা করো, তার জন্য রাধারানী তোমাকে কৃপা করে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে। সেই প্রসাদ পেয়ে, হ্যাঁ, যে এত শান্ত মন হলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী, তারা দুই ভাই সেই বাড়ির মধ্যে গড়াগড়ি করে চিৎকার করতে কান্না করতে লাগলেন যে হে রাধে, তুমি আমাকে দর্শন দিলে কিন্তু আমি তোমাকে চিনতে পারলাম না। এর জন্য বলছে ভগবান দর্শন দেয়, যে ভগবান ভক্তের কাছে আসে কিভাবে, যে ভগবান নিজের রূপে কখনোই ভক্তের কাছে আসে না। যে কোনো হয়তো পশু পাখি, কোনো হয়তো জীবজন্তু, হ্যাঁ, বা হয়তো কোনো মানুষ রূপ ধারণ করে, বা কোনো সাধুগুরু বৈষ্ণবের রূপের মধ্যে তিনি বিরাজমান হন। এর জন্য সনাতন গোস্বামী রূপ গোস্বামী এখানে রাধারানীর সেবা করতেন, এবং রাধারানী অনুগত ছিলেন বলেই, রাধারানী তার মনোবাঞ্ছা পূর্ণ করছিলেন বলেই পায়েস প্রসাদ দিয়ে। তার জন্য এখানকার সকল ভক্তরা, যত ভক্ত আসে, এখানকার মহারাজ প্রতিদিনই তাদেরকে পায়েস ভোগ দেয়। যে পায়েস ভোগ হয়, প্রতিদিনই পায়েস ভোগ হয়, ওই 1 চামচ করে পায়েস দেয়। যে এই পায়েস 1 চামচ পায়েস, 1 বাটি পায়েস খেলে যে স্বাদ, আর 1 চামচ পায়েস খেলে তার থেকে অধিক স্বাদ লাগে। যে এই পায়েস হচ্ছে এখানকার বিখ্যাত। যে পায়েস প্রসাদ যত ভক্ত আসবে প্রতিদিন এখানে ওই পায়েস প্রসাদ সবার জন্যই রাখেন মহারাজ এখানকার। তো এখানে হচ্ছে রূপ গোস্বামী সনাতন গোস্বামী ভজন করতেন। এই ভজনের হচ্ছে এটি হলো ক্রিয়া, যে সনাতন গোস্বামী রূপ গোস্বামী বোঝালেন যে ভজন করলে এমনভাবে ভজন করতে হয় যে নিঃস্বার্থে ভজন করতে হয়। যে ভগবান যে কি ভক্তের অধীন, যে ভক্ত যে মনোবাঞ্ছা পূর্ণ করে ভগবানের, আর ভগবানও ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। তাই এই গাছের নাম হচ্ছে টেরা কদম, জায়গাটার নাম। টেরা মানে আওয়াজ, কৃষ্ণ আওয়াজ করতেন, আর কদম মানে বৃক্ষ। তাই এখানে সবাই টেরা কদমে এসে এই রাধারানী সেই যে অমৃত, সেই পায়েস প্রসাদ পায় সকল ভক্তরা, আর তাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়। বলে টেরা কদম ধাম কি জয়, গোস্বামী কি জয়, গোস্বামী কি জয়, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দী। জয় হরি বল। সামনে আছে আশেশ্বর শিব, হ্যাঁ, আর ওইটার দর্শনে কেমন লাগলো? যাবো না, ওই ভিতরে খ্যাতি। বাক্য কথা। এখন যা বললো নন্দগ্রাম, যে নন্দ মহারাজের যে একটি পুরানো বাড়ি, সেই নন্দগ্রামে, আপনার নন্দগ্রামে পাহাড়ের উপরে বর্ষানাথে যেরকম উঠছেন সিঁড়ি দিয়ে, ওরকম দিয়ে উঠতে পাহাড়, হ্যাঁ, ওই সিঁড়ি দিয়ে ব্যাগে। এটা লাস্ট সিঁড়ি, তারপরে একদম